অধ্যায়টার নাম হয়েছে ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন। এই তিনটা প্রক্রিয়া সম্পর্কে আমরা এই অধ্যায়ে জানবো বলেই অধ্যায়টার নাম হয়েছে ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন। এই তিনটা মূলত উদ্ভিদের দেহের জন্য আলাদা আলাদা ইম্পর্টেন্ট তিনটা প্রক্রিয়া। এই তিনটা প্রক্রিয়া সম্পর্কে এই অধ্যায়ের সমস্ত কনসেপ্ট হবে আস্তে আস্তে। ক্লিয়ার বুঝতে পারছি এটুকু? এটুকু কি কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে প্রথম প্রক্রিয়াটা পার্ট 1 ও 2 যেটা নিয়ে বলতেছে এটা হচ্ছে ব্যাপন। ব্যাপন কাকে বলে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা জানি যে সব পদার্থই অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অণুপরমাণু এইসব জিনিস দিয়ে গঠিত। এগুলো গতিশীল বা চলমান অবস্থায় থাকে সাধারণত, কখনো 100% স্থির অবস্থায় থাকে না। নিজেরা নিজেদের জায়গা থেকে আশেপাশে একটু চলন করতে থাকে। এই সমস্ত চলন সাধারণত তরল পদার্থ এবং গ্যাসের ক্ষেত্রে দ্রুত হয়, কারণ কি তারা একটু দুর্বল প্রকৃতির হয়ে থাকে। ক্লিয়ার বুঝতে পারছি ব্যাপারটা? তারা যেহেতু দুর্বল প্রকৃতির হয়, এই জন্য এইগুলার চলন সাধারণত দ্রুত হয়ে থাকে। আর বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়ে। এই ব্যাপারটা কীরকম, আমরা যদি একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। আমাদের বাসায় যদি আমরা কোনো জায়গায় রুম স্প্রে ছড়াইয়ে দেই, তাইলে কি হয়? রুম স্প্রে এক জায়গায় বেশি ঘন থাকে, তারপরে আস্তে আস্তে ছড়ায় যায় সব জায়গা ঘ্রাণটা। ক্লিয়ার বুঝতে পারছি এরকম? তাইলে এই যে রুম স্প্রে যে এভাবে ছড়ায়ে পড়লো, অর্থাৎ অণুপরমাণুগুলা নিজেদের মধ্যে থাকা গতিশক্তির প্রভাবে যে একটা চাপ সৃষ্টি হইলো এবং তার মাধ্যমে যে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায়ে পড়লো বা অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনর স্থানের দিকে ছড়ায়ে পড়লো, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলতে পারি? ব্যাপন চাপ। ক্লিয়ার বুঝতে পারছি এটুকু? আর এই ব্যাপন চাপটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত পদার্থের অণুগুলোর ঘনত্ব সর্বত্র সমান হয়। অণুগুলোর ঘনত্ব সর্বত্র সমান হওয়া দ্বারা কি বোঝায়? যে কোনো এক জায়গা প্রচুর পরিমাণে সেন্ট আছে, ওইটা যখন সব জায়গায় সমানভাবে ছড়াইয়া না যাবে ততক্ষণ পর্যন্ত এই ছড়ানোর প্রক্রিয়াটা অর্থাৎ ব্যাপন চাপটা চলতে থাকবে। ক্লিয়ার এটুকু? আচ্ছা, তাহলে ব্যাপন দ্বারা আমরা কি বুঝলাম? আমরা যদি একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি, নিচে খেয়াল করো যে তুতের একটা পরীক্ষা দেওয়া আছে পরবর্তী পৃষ্ঠায়। পৃষ্ঠাটা দিকে খেয়াল করো, তুতের একটা পরীক্ষা দেওয়া আছে। তাহলে ওই তুতের পরীক্ষাটার মধ্যে আসলে আমরা কি দেখতেছি? যে তুতের একটা ক্লাস দিয়ে দিছে, মানে তুতের একটা ট্যাবলেট দিয়ে দিছে সোজা কথায়। এই তুতের ট্যাবলেটটা কি হচ্ছে? আস্তে আস্তে পানির মধ্যে ছড়ায় পড়তেছে। এই যে ছড়ায় পড়ার প্রক্রিয়াটা, এটাই হচ্ছে ব্যাপন। এটা কঠিন এবং তরল পদার্থের মধ্যেও হইতে পারে, যেমন এখানে তুত হচ্ছে কঠিন পদার্থ আর পানি হচ্ছে তরল পদার্থ। এমনও হইতে পারে আবার বায়বীয়র মধ্যেও হইতে পারে। যেমন আমরা যদি বাতাসের মধ্যে সেন্ট ছড়াই দিই, তাহলে সেটা হচ্ছে বায়বীয় আর বায়বীয়ের মধ্যে থাকা একটা ব্যাপন। ক্লিয়ার এটুকু? আর এইখানে যে ব্যাপনটা আছে এটা হচ্ছে কি? কঠিন পদার্থ তুত আর হচ্ছে তরল পদার্থ বায়বীয়, এইটার মধ্যে হওয়া একটা ব্যাপন। আবার আমরা যদি তরল পদার্থ চিন্তা করি, এমন ব্যাপনও হইতে পারে। যেমন আমরা যদি পানির মধ্যে জামা ধোয়ার যে ব্লুটা আছে, ব্লু বা নীল, ওইটাকে যদি একটু ছড়াই দেই, তাহলে ওইটাও আস্তে আস্তে পানির মধ্যে মিশতে থাকবে। এটা হচ্ছে মূলত তরল ব্যাপন। ক্লিয়ার বুঝতে পারছি এই জিনিসটা? তাইলে এখন ব্যাপন সম্পর্কে আমরা যদি বলতে যাই, ব্যাপনের এক্সাক্ট সংজ্ঞাটা হচ্ছে কি? কঠিন, তরল অথবা বায়বীয় এই তিনটা মাধ্যমের মধ্যে কোনো বস্তু যদি নিজে স্বতঃস্ফূর্তভাবে অর্থাৎ নিজের ইচ্ছায় সমানভাবে সব দিকে ছড়ায় পড়ে, তাহলে সেটা কি আমরা বলতে পারি? ব্যাপন। তাহলে ব্যাপন প্রক্রিয়াটা কি ক্লিয়ার হইল এখন? আর ব্যাপন চাপ তাইলে কাকে বলে? ওই যে কঠিন, তরল, বায়বীয় পদার্থের অণুগুলো কম ঘনত্বের স্থান থেকে উচ্চ ঘনত্বের স্থানে, অর্থাৎ এক জায়গায় একটু বেশি ঘন আছে, ওই জায়গা থেকে হালকা ঘনর দিকে ছড়ায় পড়ার যে প্রক্রিয়াটা, এইটাই হবে কি? আমার ব্যাপন চাপ। অর্থাৎ ব্যাপনের পিছনে যে কাহিনীটা কাজ করে সেটাই হচ্ছে ব্যাপন চাপ। সমস্যা আছে এটুকুর মধ্যে আর? আচ্ছা, এখন তাইলে মনে হইতে পারে এই ব্যাপন বা এই ঝামেলাটা সাধারণত আমাদের জীবনে কি কাজে লাগে? এর মধ্যে আছে যে জীবের শারীরবৃত্তীয় কাজে ব্যাপন প্রক্রিয়া ঘটে। শারীরবৃত্তীয় মানে হচ্ছে শরীরের বিভিন্ন বিষয়ের কাজেই ব্যাপন প্রক্রিয়া ঘটে। যেমন কিভাবে, আমরা যদি একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। উদ্ভিদের যখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হয়, তখন ওইখানে সাধারণত কি করে? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, নাকি? শুনতে পারতেছো? হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর কি করে? অক্সিজেন ত্যাগ করে। তাহলে উদ্ভিদের দেহে তো কোনো পাইপলাইন নাই, আছে? পারফেক্টলি কোনো পাইপলাইন আছে? নাই। যেহেতু পাইপলাইন নাই, তাইলে কি করতে হবে? আস্তে আস্তে স্বাভাবিকভাবে ছড়াই পড়তে হবে এই কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন গ্যাস। এই আস্তে আস্তে ছড়াই পড়ার প্রক্রিয়াটাই হচ্ছে ব্যাপন। আর এই জিনিসটা কেবলমাত্র উদ্ভিদের দেহে ব্যাপনের জন্যই সম্ভব হয়, নাহলে কিন্তু সম্ভব হইতো না। এরপরে আমরা যদি বলি উদ্ভিদ দেহে যে বাষ্পাকারে যে প্রস্বেদন হয়ে যায়, অর্থাৎ উদ্ভিদ যে পানিটা বাইরে বের করে দেয় নিজের শরীর থেকে,
এই পানি বের করার জন্য ব্যাপন প্রক্রিয়া দরকার পড়ে, কারণ ব্যাপনের মাধ্যমে পানি সারা শরীরে ছড়ায় এবং তার মাধ্যমে সে পানি বের করতে পারে। আর উদ্ভিদ পানি বের করে বলে পরিবেশ ঠান্ডা থাকে, উদ্ভিদ নিজে বেঁচে থাকতে পারে। এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে উদ্ভিদ যে নিজের দেহের মধ্যে পানি পরিবহন করে, সেটাও করে ব্যাপনের মাধ্যমে। অর্থাৎ আমরা যদি শিকড়ের দিকে তাকাই বা শিকড়ের কথা চিন্তা করি, আমরা সাধারণত গাছে যখন পানি দিই তখন আমরা কি করি, মাটিতে পানি দেই না? ওই পানিটাকে কি করে উদ্ভিদ শোষণ করে নাকি? উদ্ভিদ যে মাটিতে পানি দেওয়া পানিটাকে যে শোষণ করে, এই শোষণ করার মাধ্যমে আগে প্রথমে নিচের দিকে পানিটা ছড়ায়, তারপরে আস্তে আস্তে উপরের দিকে ছড়ায়। এইভাবেই আস্তে আস্তে উদ্ভিদের সারা শরীরে পানিটা ছড়ায় যায় এবং এই ঘটনাটা ঘটে মূলত ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। ক্লিয়ার বুঝতে পারছি এরকম? তাহলে ব্যাপনের কনসেপ্টটা এখন একবার পড়ো এবং পড়িয়ে দেখো যে এর মধ্যে আর কোনো সমস্যা আছে কিনা। এখন একবার পড়িয়ে দেখো যে যেটুকু বুঝাইলাম এরপরে আর কোনো সমস্যা থাকে কিনা। আমরা জানি সম্পর্কে আমাদের চলমান এবং চলাচল